লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপির ভরাডুবির পেছনে আসল কারণটা কি? অলরেডি বিজেপিতে যে ঝামেলা শুরু হয়েছে, অনেকেই দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করছেন মনে মনে। যাই হোক, এই নিয়ে চারিদিকে রাজনীতি তোলপাড়, সারাক্ষণ বিভিন্ন নিউজ চ্যানেলে ক্যাপশনই থাকছে যে বিজেপি থেকে কারা কারা তৃণমূলে যোগদান করবে। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার, যাকে কচুবনে লাথি মেরে দিয়েছিল বলে খুব পরিচিতি লাভ করেছিলেন, যদিও পরবর্তীকালে তিনি বিজেপি ছেড়ে তিনি চলে এসেছিলেন তৃণমূলে। তো সেই প্রাক্তন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বর্তমানে তৃণমূলের মুখপাত্র। তিনি একটি ভিডিও বার্তা বা তিনি একটি ভিডিও করেছেন যে পশ্চিমবাংলায় বিজেপির এই ভরাডুবির আসল কারণটা কি। আমরা নানা রকম কারণ ব্যাখ্যা করেছি এর আগে, কিন্তু তার মতে সেটা কিরকম, তিনি যেহেতু বিজেপিতে দীর্ঘদিন ঘর করেছেন, ফলে তার দৃষ্টিতে কি কি কারণগুলো এটাও জানা দরকার। ফলে দেখুন ভিডিওটি এবং ব্যাপক শেয়ার করুন। আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরেকটা কথা, আজ রাত 9টায় খুব ইম্পর্টেন্ট, কারণ অলরেডি মন্ত্রিসভা গঠন হয়ে গেছে। কালকে শপথ বাক্য পাঠ করেছেন অনেকে। বাংলা থেকে মাত্র দুটো হাফ প্যান্ট মন্ত্রী করা হয়েছে, শান্তনু ঠাকুর আর সুকান্ত মজুমদারকে। কিন্তু এর পেছনে অনেক কিন্তু আছে ইত্যাদি নিয়ে। বর্তমানে এই জোট সরকার কদিন টিকবে? 6 মাস, কেউ বলছে 1 বছর, কেউ বলছে 1.5 বছর। বর্তমানে কি পরিস্থিতি, শরিক দলগুলোর কি পরিস্থিতি, বিজেপির মধ্যেকার কন্দল। কারণ আমি গতকাল দেখেছিলাম যে ওই শপথ অনুষ্ঠানে বহু বিজেপি বড় বড় নেতা মন্ত্রীদের মুখে হাসি নেই, মুখ শুকিয়ে আছে। কেন, কি সমস্যা? তো এরকম ভেতরে কিছু অজানা তথ্য আপনাদের সামনে শেয়ার করব আজ রাতের ভিডিওতে। রাত 9টায় লাইভ দেখতে ভুলবেন না। যাই হোক, দেখুন জয়প্রকাশ মজুমদার, প্রাক্তন বিজেপি নেতা, বর্তমানে তৃণমূলের মুখপাত্র, তিনি কি বলছেন বিজেপির পশ্চিমবাংলায় ভরাডুবির আসল কারণটা কি তার মতে। বিজেপির এই রাজ্যের যদি আপনি ফলাফল বলেন, সেটা তো সারা ভারতবর্ষের থেকে খুব একটা আলাদা করা যাবে না, যদিও এই রাজ্যের কিছু বিশেষ তাৎপর্য আছে এই নির্বাচনের। প্রথমত, সারা ভারতবর্ষের ক্ষেত্রে আপনি যে প্রশ্নটা করছেন বিজেপির ফলাফল কেন খারাপ হলো, কিন্তু বিজেপি তো লড়েনি, লড়েছিল নরেন্দ্র মোদী। সারা ভারতবর্ষ বলুন, এই রাজ্য বলুন, সেখানে আগলাবার 200 পার, আগলাবার 400 পার, আর আগলাবার মোদী সরকার। কোথাও বলেছিল বিজেপি সরকার? আপনারা শুনেছেন কোথাও? বিজেপি লড়লো কোথায়? বিজেপির যে সিম্বল সেইটা ধার করে বিজেপি পার্টির নামে নরেন্দ্র মোদী নামক একজন ব্যক্তি বিশেষ, তিনি লড়াই করলেন ব্যবসায়ীদের হাজার হাজার কোটি টাকা যেটা তুলেছিলেন অন্যায়ভাবে, সেই টাকা খাটিয়ে ব্যয় করে বিজেপি পার্টিটার নামে বিজেপির সিম্বলটাকে ব্যবহার করে নরেন্দ্র মোদী লড়লেন, আর তারই পরাজয় হয়েছে। মোদী নামটাই পরাজয়ের কারণ, অন্যতম কারণ। শুনুন, এটা পার্টি হিসেবে তো বিজেপি এবার লড়েইনি। আপনারা দেখেছেন কোথাও বড় বড় বিজেপির যারা আগেকার নেতা, রাজনাথ সিং একটা না দুটো বার এখানে এসেছিলেন, নীতিন গাডকারি, এরা কারা? যোগী কারা এরা? সুতরাং পুরোটা নরেন্দ্র মোদী এবং তিনি দেবদত্ত সন্তান, মায়ের কোল থেকে জন্ম হয়নি তার, কোখ থেকে জন্ম হয়নি তার, তিনি ওপর থেকে আকাশ থেকে টপ করে টপকে পড়েছেন মাটিতে। ঈশ্বর তাকে পাঠিয়েছেন এই নির্বাচন জেতার জন্যে। আবার ঈশ্বরই তার উনি ঠিক করেছিলেন যে না রে বেটা, তুই ইলেকশন হারবি। তো এই ঘটনাগুলো হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে। আসলে এতদিন যে বিজেপি পাপ করেছে বা নরেন্দ্র মোদী সরকার যে পাপ করেছে বাংলার প্রতি, বাংলাকে বঞ্চনা করেছে, বাংলার গরিব মানুষদের পেটে লাথি মেরেছে, বাংলার গরিব মানুষদের মাথার উপর ছাদ দেয়নি, সব কোনোটাই ওর টাকা নয়, করদাতাদের টাকা। কিন্তু এমন ভাব দেখিয়েছে জমিদারি ইংরেজরা করতো এরকম, আর নরেন্দ্র মোদী করছে। তার জবাব পেয়েছেন এখানে, এবং এই আসনটা আরো বেশি হয়ে 33-34 হতো। আজকে যদি আবার নতুন নির্বাচন হয়, বিজেপি একটা আসন পাবে না। দাদা, এখন গুঞ্জন উঠেছে তৃণমূলের তরফ থেকে যে বিজেপির কয়েকজন সাংসদ, প্রায় 3 জন সাংসদ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছে, এটা কি সত্যি? না, এগুলো দেখুন, যতক্ষণ না কিছু সামনে আসছে ততক্ষণ সত্যি মিথ্যে সেটা তো বলার অধিকারী আমি নই। তবে
রাজনৈতিক বিশ্লেষণ করলে এটা তো স্বাভাবিক যে পশ্চিমবঙ্গে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। এটা তো, এই অবস্থানটা তো প্রমাণিত হয়ে গেছে যে এখানে বিজেপির সামনে কোনো ভবিষ্যৎ নেই। এটা এক। দ্বিতীয় হচ্ছে বিজেপি পরিচালিত হচ্ছেন একজন তৎকাল বিজেপির নেতৃত্বে শুভেন্দু অধিকারী, এবং শুভেন্দু অধিকারীকে নিয়েই বিজেপির মধ্যে চরম অশান্তি আছে। পুরনো বিজেপি সব বাইরে চলে গেছে, দিলীপ বাবুর মতন লোককে কোণঠাসা করে দেওয়া হয়েছে। সুতরাং বিজেপির ঘরের মধ্যে সমস্যা অনেক বেশি বাইরের থেকে। এবং এই বিজেপি পার্টিটা, এখানে আমি আগেও বলেছিলাম, আর কতদিন টিকে থাকবে তার কোনো ভরসা নেই যেভাবে চলছে। কিছু কিছু দালাল, যেটা বলেছেন, আমি ধার করছি শব্দটা, বা আমি কোট করছি দিলীপ ঘোষকে, যে কিছু কিছু দালাল এখন বর্তমানে বিজেপি পার্টিটাকে চালাচ্ছে। সুতরাং সেই পরিস্থিতিতে বিজেপির অনেকেই যে অন্যরকম ভাববেন, যারা সিরিয়াস রাজনীতি করতে চান তারা অন্যরকম ভাববেন, এতে তো আশ্চর্যের কিছু নেই। সেই তালিকায় কি দিলীপ ঘোষকে দেখা যেতে পারে? মানে ওই যে, না, আমি সেটা বলতে পারবো না। আমি দিলীপ ঘোষ সম্বন্ধে ভাবা যাইতে পারে কি পারে না সেটা পরের কথা, কিন্তু সেইটা একটা জিনিস আমি বলে দিতে পারি, দিলীপ ঘোষকে এই পর্যায়ে ফেলা একটু দুষ্কর, কারণ উনি খুব ছোটবেলা থেকে আরএসএস করতেন, আরএসএস এর প্রচারক ছিলেন, এবং তার জন্য ঘর সংসার ছেড়ে দিয়ে বিয়ে করেননি। এবং আমি যতদূর জানি দিলীপ ঘোষ এরই মধ্যে, এটাও আমার কাছে খবর, সত্যি মিথ্যে জানি না, খবর পেয়েছি যে তিনি আরএসএস কে বলেছেন যে আমি আবার ফেরত আসতে চাই। আরএসএস এর কাজ, ইলেকট্রাল পলিটিক্স এর মায়া কেটে গেছে, আমি আরএসএস এর ইয়েতে আমি কাজ করতে চাই। সুতরাং দিলীপ বাবুর রাজনীতিতে অন্য কোনো দলে গিয়ে রাজনীতি করবেন বলে আমার মনে হয় না। দাদা আরো একটা নাম সামনে এসছে, সৌমিত্র খাঁ। তিনি দল, আমি বলতে পারছি না, আমি বললাম অনেকেই আছেন যারা সিরিয়াস রাজনীতি করতে চান, তারা ভাবছেন যে এই বিজেপিতে থেকে কি করব, তার বদলে অন্য কোথাও দেখি যেখানে মূল্যবোধ সিরিয়াস রাজনীতি করা যাবে। সেই জন্য তার মধ্যে সৌমিত্র খাঁ থাকতেই পারেন, লকেট চ্যাটার্জি থাকতেই পারেন, আরো অনেকেই থাকতে পারেন যারা পরাজিত হয়েছে। যারা জিতেছেন তাদের মধ্যেও তো অনেকে আছেন, সৌমিত্র খাঁ যেরকম জিতেছেন সেরকম খগেন মুর্মু তো জিতেছেন, কিন্তু তাদেরও তো আশাভঙ্গ হয়ে গেছে। সুতরাং সামনের দিনে পশ্চিমবঙ্গের নিরিখে একটা সক্রিয় এবং পজিটিভ রাজনীতি করতে গেলে, মানুষের জন্য কিছু করতে গেলে বিজেপি যে পার্টিটা ঠিক নয় সেটা অনেকেই মনে করছেন। এবার তারপরে কি করবেন, রাজনীতি থেকে অবসর নেবেন না অন্য পার্টি ভাবতে গেলে সিপিএম এর অবস্থা আপনারা দেখেছেন, আগে শূন্যতা ছিল, এখন চরম শূন্যতা। 30টা প্রার্থী দিয়েছিলেন, 2জন বাদ দিয়ে সকলে জামানত জব্দ হয়ে গেছে। কংগ্রেসেরও ততই বছর। সুতরাং সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারেন যে মমতা আশ্রয়ে যাই। সুতরাং এটা ভবিষ্যৎই বলবে। অভিযোগ উঠছে যে সন্দেশখালী এলাকায় যারা বিজেপি কর্মী বা বিজেপি সমর্থক, তাদের ভোটের পর অত্যাচার করা হচ্ছে, এবং তারা কলকাতায় মীনাক্ষী বিজেপির মাহেশ্বরী ভবনে রয়েছে। এইরকম অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে, যে শুধু বিজেপি করার জন্য তাদের উপর অত্যাচার করা হচ্ছে, এবং আরো দাবি করা হয়েছে বাইক বাহিনী এসে হুমকি দিচ্ছে, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। দেখুন, প্রথম শুধু বিজেপি করার অপরাধে যদি কেউ বলে, কেউ যদি অভিযোগটা করে, এর আগে আমরা দেখেছি শুধু তৃণমূল করার অপরাধে তাদের উপর কি অত্যাচার করেছে সিবিআই, ইডি, ওইসব কমিশনের লোকজন এসেছিল, তারা সঙ্গে বিজেপির লেঠেল বাহিনী, কি না শুধু ওরা তৃণমূল করে, মার কিংবা তাদেরকে ফাঁসিয়ে দেয়, এটাও দেখেছি। এইরকম প্রতিহিংসামূলক রাজনীতি বন্ধ হওয়া প্রয়োজন, এবং আমি বলতে চাই প্রতিহিংসামূলক রাজনীতি শুরু করেছে বিজেপি। তাই জন্য শেষ করতে গেলে বিজেপিকেই সদার্থক একটা ভূমিকা নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় 211-তে যখন ক্ষমতায় আসলেন, এটা ঐতিহাসিকভাবে সত্য, তিনি বলেছিলেন পরিষ্কার, বদলা নয় বদল চাই। এবং তারই পরিপ্রেক্ষিতে
সিপিএম এর লোকজন খুব নিশ্চিন্তে ছিলেন, 34 বছর মেরেছি কিন্তু আজকে আর কেউ আমাকে মারতে আসবে না, অনেক রক্ত হাতে লেগে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কেউ আমাদের বিরক্ত করবে না। তাতে সেটাকে দুর্বলতা মনে করে নিয়েছিল, যে প্রতিপক্ষের দুর্বলতা। তারপর তারা বিজেপিতে গেছে, বিজেপিতে থেকে তারাও সুযোগ খুঁজছিল, এখন তৃণমূলের উপর আঘাত করেছে। সন্দেশখালীতে যেটা হয়েছে, সন্দেশখালীর ঘটনা নিয়েই যখন বলছেন, সুতরাং ওখানে বিজেপি শুরু করেছে সমাজের মধ্যে বিভাজন, মারামারি, একটা পাড়ার সঙ্গে আর একটা পাড়ার লড়াই। তার আগে তো সন্দেশখালীতে ছিল না। এই বছরের জানুয়ারির আগে কোনোদিন আপনারা খবর করেছেন সন্দেশখালী নিয়ে, যে এক পাড়া থেকে আর এক পাড়ায় লড়াই হচ্ছে, বাইক বাহিনী তাণ্ডব করছে? এসব কোনো খবর ছিল না। ইডি একদিন গেল, তারপর দিন থেকে বিজেপি তার পেছন পেছন গিয়ে ঝাঁপিয়ে পড়ে কোথায় তৃণমূল মার তাদের। তো বিজেপি শুরু করেছে এবং কনসিকোয়েন্স ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, সমবেতা যুযুৎসব, সবাই যুযুৎসব সমবেত হয়েছে। এই ধর্মযুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত যদি কিছু করতে হয় তাহলে বিজেপিকেই উদ্যোগ নিতে হবে।